ক্লাস 8 আমরা এর আগের দিন সমরেশ বসুর লেখা আদাবের প্রথম অংশটা পড়েছিলাম। আজ আমরা তার পরের অংশটা পড়ব। প্রথম অংশে আমরা পড়েছিলাম এক দাঙ্গামুখর পরিবেশের কথা। এখানে অচেনা দুজন ব্যক্তি লুকিয়ে প্রাণে বাঁচানোর তাগিদে যখন লুকিয়েছিল তখন একে অপরের সাথে দেখা, কিন্তু যে পরিবেশ, সেই পরিবেশে একে অপরকে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। অবশেষে যখন বুঝতে পারল হিন্দু লোকটি যে সে মুসলমান এবং মুসলমান লোকটি যখন সে হিন্দু, তখন তাদের আশঙ্কার পরিমাণ আরো অনেক বৃদ্ধি পেয়েছে। তারা আশঙ্কা করছে একে অপরের প্রতি এই মুহূর্তে না ঝাঁপিয়ে পড়ে, শেষ হয়ে না যায় তার মূল্যবান প্রাণটা। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপর আমরা বাকি অংশটা পড়ব। তোমরা বইটা খুলে নাও, 132 132 পেজ। আচ্ছা, মাঝে এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। তাহলে যখন এই একটা প্রসঙ্গটা আমি ধরিয়ে দিই একটু, যখন তার নিজের জামার মধ্যে একটা কিছু লোকানো ছিল, তখন সে ভাবছে হয়তো তাকে মারার কোনো জিনিস লোকানো আছে কিনা। সে যখন ঝেড়ে দেখাতে চাইছে তখন সে ভাবছে যেন একটা আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইনে পারনি এই মায়ের দইয়ের কাটাকুটি কিসের লাইগা? মানে এ বুঝতে পারছে না যে এই ধরনের মারামারি, এই জাতি বিদ্বেষ, এই মানুষকে খুন করার প্রবণতাটা, এটা কিসের জন্য? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। তাহলে এদের মধ্যে একজন চাষা আর একজন সুতা যে কর্মী, সে কিছুটা হলেও খেয়াল খবর রাখে সমাজের অবস্থা সম্পর্কে। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগওয়ালে গয়ে, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা। তাহলে ওই একটা সংগ্রাম করছে, অর্থাৎ জাতি বিদ্বেষ প্রবণতা, ওই কিছু রাজনৈতিক দলের কথা এখানে বলা হচ্ছে। লিগওয়ালে বলতে হবে মুসলিম লীগের কথা বলা হচ্ছে। মাঝে একটু কটূক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না। আমি জিগায় মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা লোক মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? বলছে এই যে মারামারি বিদ্বেষ, এতে করে যে কিসের লাভ হবে আমি কিছু বুঝি না। লাভ একটাই হবে, তোমাদের কিছু লোক মারা যাবে হিংসার কারণে, আমাদের কিছু লোক মারা যাবে, এতে দেশের কোনো উপকার হবে না। আর আমিও তো হেই কথাই কই, হইব আর কি হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখাইছে, তুমি মরবা আমি মরুম, আর আমাকেও পোলা মায়া গুলি ভিক্ষা কইরা বেড়াইব। মানে কি কিছুই তো হবে না, আমিও জানি। তুমি মরবে আমি মরবো, আর আমাদের যে ছেলে মেয়েরা আছে তারা ভিক্ষা করে করে তাদের পেটের খিদে মেটাবে। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতির কাইটটা 4 টুকরা কইরা মারল। মানে এর আগের যে রাইটটা হলো, তার ভগ্নিপতিকে কেটে 4 টুকরো করে দিল। ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়িল আমার ঘাড়ের উপর। কই কি আর সাদে, নেতারা হেই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালারা মারতে আইলাম আমরাই। মানে যারা নেতারা এই জাতি বিদ্বেষ নিয়ে খেলা করে, এই জাতিতে দাঙ্গা লাগায়, তারা সে 7 তলার উপরে এসি ঘরে ঠান্ডা হাওয়াতে বসে পায়ের ওপর পা দিয়ে দিন কাটায়। আর আমরা যে সমস্ত নিচুতলার লোকগুলো আছি, এরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ি। যারা সকাল হলেই, অন্যের মুখ না দেখে সকাল হয় না, অন্য ছাড়া দিন কাটে না, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজেরা উন্মত্ত চিত্তে মারামারিতে ঝাঁপিয়ে পড়ি। আমাদের হাতে সকলের ওই খুনের চাকু এবং হাত ভাইয়ের রক্তে রাঙা হয়ে ওঠে। মানুষ না, আমরা ইয়ান কুত্তার বাচ্চা হয়ে গেছি। নইলে এমন কামড়াকামড়িটা লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। তাহলে আমরা আর মানুষ নেই, আমাদের মধ্যে না আছে মান, না আছে হুঁশ। আমরা সে কুকুর ছাগলের মতো, কুত্তার বাচ্চার মতো হয়ে গেছি। আমাদেরকে যখন লু করে দিচ্ছে আমরা ছুটছি মারতে।
নিষ্ফল ক্রোধে মাঝি তখন মাথা হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, অখন দানা জুটাইব কোন সুমন্দি? নাওয়াটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিয়াছে তারে, তার কি ঠিক? এই যে দাঙ্গা লাগলো, আমার যে নৌকাটা থেকে আমি যাতায়াত করতাম সেটা তো কোথায় ডুবে গেছে, আমি কোথায় পাবো তারে? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার করে আমার নায়ে যাইতো নয়রার চরে কাছারি করতে। বাবুর হাত জ্ঞান হজরতের হাত, বকশিস দিত 5, নায়েব কেয়ারা দিত 5, একুনে 10 টাকা। ভাই আমার মাসের খোরাক জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইবে আমার নায়ে? তাহলে যে নাইটা ছিল এই গরিবের সংসারে, তারা যেত, নাই মানে নৌকার কথা বলা হচ্ছে, তারা আমাকে বকশিস দিত, আমাকে খুশি হয়ে, আমার সেটা 1 মাস চলে যেত সেই খরচাটা। কিন্তু আজকে সেসব দিন আর নেই, তারা কি আমার নায়ে আর চড়বে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নেই, উভয় চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে, চলো পালাই। কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেই দিকে হোক, মিছামিছি পুলিশের মায়ুর খামু না। ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছ, কোন দিকে যাইবা কহ, আইয়া তো পড়লো এদিকে। তাহলে ওরা যখন বুটের আওয়াজ পাচ্ছে তখন ওরা বুঝে গেছে যে আমরা নির্দোষ হলে আমাদেরকে মারবে ইংরেজ শাসন। ফলে কোন দিকে যাব? শহরের রাস্তা আমার কিছু জানা নেই, তাড়াতাড়ি ঠিক করো, এক্ষুনি ওরা এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। গলিটা যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পদ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মানে এখান থেকে গিয়ে বাদামতলি ঘাটে যেতে পারলে আর কোনো ভয় নেই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলো তারা। সোজা এসে উঠলো একবারে পটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনে একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোর ওমর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ঘোড়ার পিঠে চেপে একজন ওর দিকেই আসছে। ওরা পিছন দিকে তাকিয়ে দেখতে পেল। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে, অশ্ব পুরো ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। তারা যখনই দেখলো যে ইংরেজ শাসক আসছে, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লো এবং সঙ্গে সঙ্গে সেই ঘোড়ার তীব্র গতিতে তারা চলে গেল। কিন্তু এদেরকে ভাগ্যি ভালো দেখতে পায়নি কেউ। কিনারে কিনারে চলে সুতো মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইসো। সুতা মজুরের হাত ধরে মাঝি তার একটা পান বিড়ির আড়ালে, দোকানের আড়ালে নিয়ে গেল। পাশে একটা নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুদা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল, পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচের ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, মানে ওটা পুলিশের ঠেক। একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাঁয়ের দিকে যে গলি গেছে, হেই পথে যাইতে হবে আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতেছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দুগো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উইঠা
বাড়ির যাইবাগা, আর তুমি? আমি জায়গা। মাঝির গলায় উদ্বেগ আর আশঙ্কা ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হম বুড়িগঙ্গা। অর্থাৎ তার বাড়িতে যাওয়ার প্রচুর ইচ্ছা। কাল ঈদ আছে, তার জন্য বাড়ির জন্য জামা কাপড় কিনেছে। যেভাবেই হোক সেই অনুষ্ঠানে তাকে হাজির হতেই হবে। অর্থাৎ এখানে থাকলে আজকে রাতটা নিজের প্রাণ বাঁচি হবে না। যেভাবে হোক বুড়িগঙ্গার পারে যেতে পারলেই সেখানে হয় কিছু আশ্রয় পাবো, নৌকা, নাহলে সাঁতরেই ওপারে চলে যাব। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুদের মাঝির কামিজ চেপে ধরে। না না, যেও না, খুব রিস্কি আছে ব্যাপারটা। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছায়রা দেও। বোঝো না তুমি কাই ঈদ? পোলামাইয়ারা সব আইদ চাঁদ দেখেছে, কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জল বুকে ভাসাইতেছেন। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন কইরতেছে। মাঝি গলা ধরে আসে। সুতা মজুরদের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। অর্থাৎ তাকে বাড়ি যেতেই হবে। অনেকজন তার মুখ পানে চেয়ে আছে, তাকে বাড়ি পৌঁছাতেই হবে। কাল ঈদ, সুখের ঈদ। তার ছোট মেয়েটা তার কোলে চাপবে বলে অপেক্ষা করে বসে আছে। শাড়ি কিনেছে, জামা কিনেছে। তারা ঈদের চাঁদের জন্য অপেক্ষা করছে, বাবা কখন আসবে, সে জামা সে পরবে, কিছু খাবার খাবে। সুতরাং আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে আটকিও না। যদি তোমায় ধৈরা ফেলাই? ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না, এখানে থাইকাই আন, উঠানে না, উঠো না। যাই, ভুলুম না ভাই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমাকে আটকেও না ভাই, আমি চলে যাই। যদি আমার নসিবে থাকে তোমার সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। আদাব। আদাব অর্থাৎ বিদায়। আমি ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। সে তার ভগবানকে জানাচ্ছে মাঝি যেন কোনো বিপদে না পারে। অনেক আশা নিয়ে সে তার বাড়ি যেতে চাইছে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তা হলো মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাপজানের পরাণার প্রাণ, বাপের প্রাণ তো কি করে থাকবে সে তার দুঃখের কথা ভেবে। সুতা মজুর এক নিঃশ্বাস ফেলে। সোহাগে তার বিবি কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাঁচিয়ে আইসছ। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট, ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হে। সুতা মজুরের গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুলি চালালো সেই অফিসার। গুরুম গুরুম, দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুরের হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালটা আর বিবি চোখের পানিতে ভাসাইব পরের দিনে। দুশ্মনরা আমারে চাইতে দিল না। তাগক আছে, অর্থাৎ সেই রিভলভারের গুলিতে সেই মাঝির বুক ছিন্ন ভিন্ন করে তার সে স্বপ্ন যেগুলো বুকে করে সে নিয়ে এগিয়ে যেতে চাইছে তার মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য,
তার বুকের রক্তে সেগুলো ভিজে গেল, শেষ হয়ে গেল একটা ফুটফুটে নিরপরাধ জীবন। পারল না সে শেষ রক্ষা করতে। এখানে না মাঝির কিছু করার আছে, না সুতা মজুরের কিছু করার আছে, সবটাই নিয়তি। এই দাঙ্গার পরিস্থিতির একটা ছোট্ট উদাহরণ এখানে ফুটে উঠেছে। আমরা এবার প্রশ্নের মধ্যে আসব। দেখো, একের দাগের সমরেশ বসুর ছদ্মনাম কি? তার লেখা দুটো উপন্যাসের নাম দুটো। শর্ট প্রশ্ন কিছু দেওয়া আছে। দুয়ের দাগে দেখো কোন সময়কালের কথা রয়েছে, 1, 2, 3, 4, 5, পাঁচটায় লিখবে। শর্ট প্রশ্ন, খুব অল্প অল্প করে একটি বাক্যের মধ্যে লিখলেই হবে। 3-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও নিজের ভাষায়, অর্থাৎ নিজের ভাষাতেই লিখবে তোমরা। 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে গল্প ঘটনা রাতের দৃশ্য বর্ণনা করে, নিজের মন থেকে লিখবে। ডাস্টবিনটা একটু নড়ে চড়ে উঠলো, তারপর কি হলো, এটা একটা প্রশ্ন। হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো, এটা আর কিছু নয়। তারপর দেখো সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তার সন্ধি করো। 6-এর দাগের সব কটা থাকবে, যেগুলো সন্ধিবদ্ধ সেগুলো তোমরা সন্ধি করে দেখাবে। 7-এর দাগের ব্যাসবাক্য সহ সমাস, চোরাগোপ্তা, পথনির্দেশ, নির্জীব, দীর্ঘ নিঃশ্বাস, কোলামাইয়া, এই কটা তোমরা সমাস করবে। কারক আছে দেখো, কারক 8-এর দাগের 1, 2, 3, 4, 5 কারকগুলো করবে। নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন আছে। রাত্রে নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিল মিলিটারি টহলদার, গাড়িটা আবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেলে জটিল বাক্যে। জটিল বাক্যে কি হয়, যদি তবে এগুলো হয়। না সূচক বাক্যে খানিকটা চুপচাপ। পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ, প্রশ্নবোধক বাক্যে। শোরগোলটা মিলিয়ে গেল দূরে, যৌগিক বাক্যে। মাঝি বলল চল যেদিকে হোক, পরোক্ষ উক্তিতে করবে ওটা। আর ক্রিয়ার কাল দেখো, ক্রিয়ার কাল আছে 11 নম্বরে, 1, 2, 3, 4, 5 ক্রিয়ার কালগুলো করবে। কাল তো তোমাদের করানো হয়েছে, ক্রিয়ার কাল, সেগুলো খুব মন দিয়ে করবে। আর কিছু করতে হবে না, যেগুলো আমি দিলাম সেগুলোই করো। লিখবে, লিখে আমাকে দেখাবে। পড়াটা তোমরা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যদি টেক্সটটা খুব ভালো করে মন দিয়ে বোঝো, তাহলে প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধে হবে না। আজ এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো।